তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের মডিউল 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃতিটি ব্যাখ্যা করো। এটা তোমরা যদি দেখবে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলির মধ্যে থেকেই আছে, অর্থাৎ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, প্রত্যেকে আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে, কারণ বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং এমডিসি প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য এই প্রথম সেমিস্টারে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটা কিন্তু কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। প্রথমেই ভূমিকাটা কিভাবে লিখবে দেখো, ভারতের সংবিধান প্রস্তাবনাকে সংবিধানের দর্শন ও আত্মারূপে গণ্য করা হয়। 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর হওয়া এই সংবিধানের প্রস্তাবনায় ভারতের রাষ্ট্রীয় প্রকৃতির একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়েছে। এই 5টি মূল নীতি হল ভারতীয় শাসন ব্যবস্থার মূল ভিত্তি, যা রাষ্ট্রের চরিত্র ও আদর্শকে প্রতিফলিত করে। এবার ভারতের সংবিধানের মূল নীতিসমূহ, সেখানে প্রথম পয়েন্ট হচ্ছে কি, প্রথম পয়েন্ট হচ্ছে সার্বভৌমিকতা। প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে। সার্বভৌমিকতা বলতে বোঝায় রাষ্ট্র অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী, অর্থাৎ ভারত অভ্যন্তরীণ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে নয় এবং বাহ্যিক দিক থেকে কোনো বিদেশি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই। ভারত স্বাধীনভাবে তার দেশীয় নীতি এবং বৈদেশিক নীতি নির্ধারণ করতে সক্ষম। কমনওয়েলথ বা রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক সংগঠনের সদস্য পদ ভারতের সার্বভৌমিকতাকে কোনোভাবেই ক্ষুণ্ণ করে না। তারপরে আছে সমাজতন্ত্র। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতন্ত্র শব্দটি যুক্ত করা হয়। ভারতীয় সমাজতন্ত্র বলতে মার্ক্সীয় বা রাষ্ট্রীয় সমাজতন্ত্রকে বোঝায় না, বরং এটি হলো গণতান্ত্রিক সমাজতন্ত্র। এর মূল লক্ষ্য হলো মিশ্র অর্থনীতির মাধ্যমে দারিদ্র্য ও অজ্ঞতা দূরীকরণ এবং সুযোগের সমতা প্রতিষ্ঠা করা। রাষ্ট্রীয় ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি অবস্থান এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আর্থসামাজিক বৈষম্য দূর করে একটি কল্যাণকামী সমাজ গঠন করাই হলো ভারতীয় সমাজতন্ত্রের মূল উদ্দেশ্য। এবার আছে ধর্মনিরপেক্ষতা। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষতা শব্দটিও প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়। ভারতের প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষতা বলতে ধর্মহীনতা বা ধর্মবিরোধিতাকে বোঝায় না। এর অর্থ হলো রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই এবং রাষ্ট্র সকল ধর্মকে সমদৃষ্টিতে দেখবে। সংবিধানে নাগরিকদের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন ও প্রচারের অধিকার দেয়া হয়েছে। রাষ্ট্র ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করবে না বা বহুত্ববাদী ভারতীয় সমাজের সম্প্রীতি বজায় রাখার অন্যতম বহুত্ববাদী ভারতীয় সমাজে সম্প্রীতি বজায় রাখার অন্যতম প্রধান শর্ত। এবার পরের পয়েন্ট আলোচনায় আসছি, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এবারে আছে কি গণতন্ত্র বলতে কি বোঝায়? প্রস্তাবনায় ভারতকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বর্ণনা করা হয়েছে। ভারতে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখানে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে জনপ্রতিনিধিরা নির্বাচিত হন এবং তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। ভারতীয় গণতন্ত্র কেবল রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং একটি বিস্তৃত সামাজিক ও অর্থনৈতিক দিকও রয়েছে। সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন বলে সংবিধান প্রণেতারা বিশ্বাস করতেন। এবার হচ্ছে প্রজাতন্ত্র। পরের পয়েন্ট কি? পরের পয়েন্ট হচ্ছে প্রজাতন্ত্র। এই পয়েন্টটা বোঝো।
ভারত একটি প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র। এর অর্থ হলো রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রপতি কোনো বংশানুক্রমিক শাসক নন, তিনি নির্দিষ্ট সময়ের জন্য পরোক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হন। প্রজাতন্ত্রে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং কোনো বিশেষ সুবিধাপ্রাপ্ত শ্রেণীর অস্তিত্ব থাকে না। দেশের সমস্ত সরকারি পদ জাতি, ধর্ম ও বর্ণের বৈষম্য ছাড়াই সকল নাগরিকের জন্য উন্মুক্ত থাকে, যা প্রকৃত গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করে। এবার উপসংহার দেখো, পরিশেষে বলা যায় সার্বভৌমিকতা, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র এই পাঁচটি নীতি কেবল প্রস্তাবনার শব্দগুচ্ছ নয়, বরং স্বাধীন ভারতের রাষ্ট্রীয় অস্তিত্বের মূল চালিকা শক্তি। এইভাবে তোমাদের গুছিয়ে প্রশ্নের উত্তর লিখতে হবে। 25 নম্বরের প্রশ্ন খুব ভালো করে কিন্তু লিখতে হবে, তবেই তোমরা 20-র ওপরে সেক্ষেত্রে নম্বরটা আশা করতে পারো।